সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে 16ই সেপ্টেম্বর 2020, দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত তোমাদের সাথে আছি। আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় পর্বের সিভিল উড, গ্লাস সিরামিক্স, আইপিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, যার বিষয় কোড 66822, এই সাবজেক্টটা আমরা দেখে আসছি এবং ইতিমধ্যে আমাদের এই ক্লাসের 16টা লাইভ ক্লাস আমাদের সম্পন্ন হয়েছে। আজকে হচ্ছে লাইভ ক্লাস 17। আজকে আমরা রিভিউ দেখব। গত ক্লাসে আমরা রিভিউ দেখেছিলাম চ্যাপ্টার 1 এবং 2, এবং আজকে আমরা যে রিভিউটা দেখব সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এবং 4। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, বুঝতে পারবে, আগেই বুঝতে পেরেছো। তো চ্যাপ্টার 3-এ আমাদের প্রথমে দেওয়া আছে পিএন জাংশন ডায়োড সম্পর্কে আমাদের আলোচনার বিষয়। তো পিএন জাংশন ডায়োডটা আসলে কি? একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সংযোগস্থলকেই জাংশন বলা হয়। তাহলে একটা পি টাইপ পদার্থ এবং একটা এন টাইপ পদার্থ, এই দুটার সংযোগ যে স্থলটা আছে সেটাকেই বলা হচ্ছে জাংশন। আবার একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সংযোগ করার ফলে যে ডিভাইসের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড। চিত্রে তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে পজিটিভ দ্বারা আমরা প্রকাশ করি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা নেগেটিভ দ্বারা প্রকাশ করি। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের যে সংযোগ স্থলটা আছে এই সংযোগ স্থলটাকেই বলা হচ্ছে পিএন জাংশন। আর পিএন জাংশন ডায়োডের যে প্রতীকটা আছে সেটা হচ্ছে এরকম, এদিকে পজিটিভ অ্যানোড বলা হচ্ছে আর এদিকে ক্যাথোড, আর দেখতে হচ্ছে এরকম। ডায়োডটা দেখতে হচ্ছে আমাদের এরকম। বাজারে আমরা কিনতে বা কেনার সময় দেখতে পারি, অথবা বিভিন্ন সার্কিটে আমরা দেখতে পারবো যে ডায়োডটা আসলে কি রকম। তো এই পিএন জাংশন ডায়োডের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে। ফরওয়ার্ড রেজিস্ট্যান্স প্রায় 0 থাকে, রিভার্স রেজিস্ট্যান্স অনেক বেশি। দুইটা স্টেবল স্টেট থাকে, একটাকে বলা হয় অন স্টেট আর একটাকে বলা হচ্ছে অফ স্টেট। আইডিয়াল ডায়োডের মধ্য দিয়ে শুধুমাত্র একদিকে কারেন্ট প্রবাহিত হয়। এই মোটামুটি হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য। এরপরে আমাদের আসতেছে যে আমরা পিএন জাংশন ডায়োড কোথায় কোথায় ব্যবহার করতে পারি। ডিটেকশন করার কাজে আমরা ব্যবহার করে থাকি, রেকটিফিকেশনের কাজে বহুল ব্যবহার করা হয়, সিগন্যাল ক্লিপিং এবং ক্লাম্পিং এর কাজে ব্যবহার করা হয়, ওভার এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, লাইট ইন্ডিকেটর এবং সেন্সর হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ডিপ্লেশন লেয়ারের পরে আসে আমরা যে ডিপ্লেশন লেয়ারটা কি। একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে যখন আমরা একসঙ্গে সংযোগ করব তখন পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ। একই রকম ভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ। তো এই যখন পি এবং এন টাইপের সেমিকন্ডাক্টরকে যখন আমরা একসাথে সংযোগ করি তখন দেখা যায় যে এর মাইনরিটি চার্জ ক্যারিয়ার নেগেটিভ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মাইনরিটি চার্জ ক্যারিয়ার পজিটিভ। এই দুইটো একে অপরকে আকর্ষণ করে। আকর্ষণ করার পরে এখানে একটা লেয়ারের সৃষ্টি হয়, সেই লেয়ারটাকেই বলা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। এই কথাগুলো এখানে লিখে দেওয়া আছে। পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো পজিটিভ আয়ন এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো নেগেটিভ আয়ন। একই রকম ভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার নেগেটিভ আয়ন এবং মাইনরিটি চার্জ হলো পজিটিভ আয়ন। যখন পিএন জাংশন তৈরি হয় তখন পি টাইপের মাইনরিটি নেগেটিভ আয়ন এবং এন টাইপের মাইনরিটি পজিটিভ আয়ন একে অপরকে আকর্ষণ করে, ফলে তারা একসাথে থাকতে চায়। এর ফলে এখানে একটি লেয়ারের তৈরি হয় যা উপরের চিত্রে দেখানো হয়েছে। এই লেয়ারকেই বলা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। ক্লিয়ার? মোট কথা, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে লেয়ার সৃষ্টি হয় সেই লেয়ারটাকেই বলা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ার বিভিন্ন সেমিকন্ডাক্টরের জন্য বিভিন্ন রকমের হয়ে থাকে। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ইলেকট্রন ভোল্ট হয় আর সিলিকনের ক্ষেত্রে
0.7 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে। পটেনশিয়াল ব্যারিয়ার, ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্ট। পটেনশিয়াল ব্যারিয়ার, ডিপ্লেশন লেয়ার ভেঙে ফেলে পিএন জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করতে হয়। এই ডিপ্লেশন লেয়ারে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে পটেনশিয়াল ব্যারিয়ার বা ব্যারিয়ার ভোল্টেজ বলে। এটা জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট হয়ে থাকে, যা আমি একটু আগে তোমাদেরকে বলেছি। এরপরে দেখো ড্রিফট কারেন্ট কাকে বলে। যখন সেমিকন্ডাক্টরে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তখন চার্জ ক্যারিয়ারগুলোর মধ্যে মুভমেন্টের ফলে একটি কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্টকেই বলা হচ্ছে ড্রিফট কারেন্ট। আর ডিফিউশন কারেন্ট হলো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ না করেই তাপজনিত বা অন্য কোনো কারণে যখন সেমিকন্ডাক্টরে চার্জের ঘনত্বের অসমতার কারণে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে ডিফিউশন কারেন্ট। এগুলো তোমাদের পরীক্ষায় ছোট ছোট প্রশ্নের মধ্যে আসতে পারে। ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস কাকে বলে তোমরা আগে জানো যে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস কাকে বলে, এটা আমরা আলোচনা করেছি। তো ফরওয়ার্ড বায়াস হবে কখন, যখন একটা পিএন জাংশনের পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত দেব এবং এন জাংশনের সাথে বা এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারির এন টাইপ নেগেটিভ অংশটা যখন আমরা কানেকশন দেবো তখন যে বায়াসিং হবে সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াস হবে এটার ভাইস ভার্সা বা এর উল্টাটা। এখন দেখো, এটা আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, খেয়াল করো। দেখো পজিটিভ অংশ, পজিটিভ এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ। দেখো পজিটিভ পজিটিভে দেওয়া আছে, নেগেটিভ নেগেটিভে কানেকশন দেওয়া আছে। তাহলে এটা কি বায়াস এটা? তাহলে এটা অবশ্যই ফরওয়ার্ড বায়াস। আর এটা দেখো, এটা পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ দেওয়া আছে, এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ অংশ কানেকশন দেওয়া আছে। তাহলে এটা কি? এটা অবশ্যই রিভার্স বায়াস। আচ্ছা, পিএন জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা পরীক্ষায় সবসময় আসে, তোমরা একটু খেয়াল করে দেখো যে এটা কি রকম হতে পারে। এটা দেখো, উপরের দিকে দেওয়া আছে ফরওয়ার্ড কারেন্ট এবং ডান দিকে হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, বাম দিকে রিভার্স ভোল্টেজ এবং নিচের দিকে দেওয়া আছে রিভার্স কারেন্ট। তাহলে দেখো এর যে আমাদের বৈশিষ্ট্য রেখাটা কিরকম, এখানে পজিটিভ অংশটা আমরা দিয়েছি। দেখো এটা হচ্ছে ডায়োডের পজিটিভ অংশ, আর পজিটিভে পজিটিভ দেওয়া আছে আর নেগেটিভে নেগেটিভ দেওয়া আছে। এখানে দেখো পজিটিভে নেগেটিভ দেওয়া আছে আর নেগেটিভে পজিটিভ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে? তাহলে এখন দেখো, প্রথমে যখন আমরা এখানে ভোল্টেজ দেব, এই যে এইটাকে বলা হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজ। এই ব্যারিয়ার ভোল্টেজটাকে অতিক্রম করার পরে কারেন্টটা ফরওয়ার্ডের দিকে দিলে শুধুমাত্র কারেন্টটা বাড়তে থাকবে উপরের দিকে, ভোল্টেজটা ফিক্সড হয়ে যাবে, কারেন্টটা উপরের দিকে বাড়তে থাকবে। আর রিভার্সের দিকে যখন যাবে তখন কি হবে দেখো, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ব্রেকডাউন ভোল্টেজ বলা হচ্ছে। এই ভোল্টেজটা পর্যন্ত কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এখানে সামান্য একটু কারেন্ট প্রবাহিত হবে। তারপরে ভোল্টেজ বাড়াইতে থাকলে নেগেটিভ দিকে, তাহলে কি হবে, রিভার্স ভোল্টেজ যখন আমরা বাড়াইতে থাকবো তখন কি করবে, এই পিএন জাংশন ডায়োডটা হঠাৎ করেই ব্রেকডাউন ঘটবে, অর্থাৎ এর মধ্য দিয়ে কারেন্ট খুব দ্রুত প্রবাহিত হবে। এটাই হচ্ছে পিএন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। এরপরে দেখি আমরা জেনার ডায়োড। জেনার ডায়োডটা মূলত আমরা ভোল্টেজ স্ট্যাবিলাইজিং এর কাজে ব্যবহার করে থাকি। এতে অধিক পরিমাণে ডোপিং করা থাকে। সাধারণত এই জেনার ডায়োডগুলো রিভার্স বায়াসে কাজ করে থাকে। ঠিক আছে? তো ভিন্ন ভিন্ন ভোল্টেজের জেনার ডায়োড পাওয়া যায়, যেটা জেনার ডায়োডের গায়ের মধ্যে দেওয়া থাকে যে এটা কত ভোল্টের জেনার ডায়োড। এটা জেনারেটরটা দেখতে দেখো এরকম, এটা অ্যানোড এটা ক্যাথোড, আর জেনার ডায়োডের সিম্বলটা হচ্ছে এরকম, এটা পজিটিভ অংশ বা অ্যানোড আর নেগেটিভ অংশ বা ক্যাথোড। এরপরে দেখি আমরা ভোল্টেজ স্ট্যাবিলাইজার হিসেবে কিভাবে জেনার ডায়োডকে আমরা ব্যবহার করতে পারি। তো আসলে মূলত জেনার ডায়োডের গায়ে যে ভোল্টেজটা দেওয়া থাকে এই ভোল্টেজটাই মূলত হচ্ছে আমাদের এটা হচ্ছে রেগুলেটেড ভোল্টেজ, অর্থাৎ এর চেয়ে বেশি ভোল্টেজ কখনোই এর আউটপুটে আমরা পাবো না। দেখো খেয়াল করো, এখানে জেনার ডায়োড এখানে দেওয়া আছে এই চিত্রটার মধ্যে, এটা রেগুলেটেড ভোল্টেজ। এই জেনার ডায়োডের রেগুলেটেড ভোল্টেজ V2 এর গায়ের মধ্যে দেওয়া থাকবে, এর ইনপুটে দেওয়া থাকবে এই ভোল্টেজটা আনরেগুলেটেড ভোল্টেজ। এখানে লোডের অ্যাক্রসে আমরা রেগুলেটেড ভোল্টেজটা পাবো। এই ডায়োডের গায়ে যে ভোল্টেজটা দেওয়া থাকবে V2, সেই V2টা আমরা এই লোডের অ্যাক্রসে পাবো। আর বাকি ভোল্টেজটা এইখানে RS এর মধ্যে কি হবে, ড্রপ হয়ে যাবে, অতিরিক্ত যে ভোল্টেজটা। একই রকম ভাবে এখানে দেখো, এখানে দেওয়া আছে যে 120 ভোল্ট আমি দেবো এখানে, আর জেনার ডায়োডটা আমার 50 ভোল্টের, আউটপুটে আমি 50 ভোল্টই পাবো। আর বাকি যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এই 5 কিলো ওহমস রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ হয়ে যাবে। এভাবেই হচ্ছে একটা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে একটা জেনার ডায়োড কাজ করে থাকে। এরপরে দেখি আমরা যে ভ্যারেক্টর ডায়োডটা কি। দেখো ভ্যারেক্টর ডায়োডের গঠন সাধারণ পিএন ডায়োডের মতোই। পিএন জাংশনের পি এবং এন টার্মিনাল ক্যাপাসিটরের দুটি প্লেট এবং ডিপ্লেশন লেয়ারটি ডাইইলেকট্রিক হিসাবে কাজ করে।
রিভার্স বায়াস প্রয়োগ করে যখন একে পরিবর্তনশীল ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হয় তখন একে ভ্যারেক্টর ডায়োড বলে। এর গঠন এবং প্রতীকটা কিরকম সেটা হচ্ছে এরকম, দেখো এটা ক্যাপাসিটরের মতো কানেকশন দেওয়া আছে, এটাকেই বলা হচ্ছে আমাদের ভ্যারেক্টর ডায়োড। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই ভ্যারেক্টর ডায়োড। এরপরে আমরা দেখি ফটো ডায়োড সম্পর্কে। তো ফটো ডায়োডটা হচ্ছে একটা বিশেষ ধরনের পিএন জাংশন ডায়োড, যার উপরে কি হবে, আলোক পতিত হলে সে ডায়োডটা কাজ করবে। ঠিক আছে, এটা যে নর্মাল একটা দেখো পিএন জাংশন ডায়োড, এর ডিপ্লেশন লেয়ারের উপরে যখন আলো আমরা ফেলবো তখন এই ডায়োডটা কন্ডাকশনে যাবে। প্রপার ভোল্টেজ দেওয়া থাকলেও যতক্ষণ পর্যন্ত এর উপরে কোনো আলো পড়বে না ততক্ষণ পর্যন্ত এটা কন্ডাকশনে যাবে না। এটাই হচ্ছে মূলত ফটো ডায়োড। দেখো তীর চিহ্ন দিয়ে, লাল তীর চিহ্ন দিয়ে দেখানো আছে ফটো ডায়োডটা কি রকম, সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ফটোডায়োড। এরপরে আছে আমাদের দেখি কি আছে, এরপর আছে এলইডি, এলসিডি এবং সোলার সেল। এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এটা একটা বিশেষ ধরনের ডায়োড যে ডায়োডের উপরে আলো নির্গত হয় সেই ডায়োড থেকে। এর আগে আমরা যেটা দেখলাম যে আলো ফটো ডায়োডের উল্টোটা হচ্ছে এলইডি। তো যখন আমরা প্রপার বায়াসিং করব একটা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে তখন এখান থেকে আলো বিচ্ছুরিত হবে, এটাকে বলা হচ্ছে এলইডি। আর এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং সোলার সেলটা তোমরা সকলে চেনো যে এখানে আলোক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়। আমরা এই চিত্রগুলো এখন একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে এলইডি বা লাইট ইমিটিং ডায়োডের চিত্র। এরপরে দেখব হচ্ছে আমরা লাইট ইমিটিং ডায়োডের সিম্বল। দেখো প্রতীকটা হচ্ছে এরকম, অ্যানোড ক্যাথোড এবং তীর চিহ্নটা বাইরের দিকে দেওয়া আছে। এরপরে হচ্ছে এটা এলসিডি, আমরা ক্যালকুলেটরে ব্যবহার করে থাকি এলসিডি। তারপরে হচ্ছে সোলার সেল, এগুলো হচ্ছে এক একটা সিঙ্গেল সোলার সেল, এখানে অনেকগুলো সোলার সেল দেওয়া আছে। সোলার মডিউল, এখানে অনেকগুলো মডিউল দিয়ে সোলার সিস্টেম তৈরি করা হয়ে থাকে। এরপর দেখি আমরা ডায়াক হচ্ছে ডায়োড ইন এসি। ঠিক আছে, ডায়োড ইন এসি অর্থাৎ এসি সার্কিটে ডায়াককে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো দুই টার্মিনাল 3 লেয়ার বিশিষ্ট বাইডিরেকশনাল ডিভাইস। এতে কোনো অ্যানোড বা ক্যাথোড চিহ্নিত থাকে না। যে কোনো পোলারিটিতে একে অন স্টেট থেকে অফ স্টেটে সুইচিং করা যায়। ডায়াকটা দেখতে দেখো এরকম এবং ডায়াকের সিম্বল এরকম। ঠিক আছে, MT1 এবং MT2 দুটো টার্মিনাল দেওয়া আছে। ট্রায়াকটা কি, ওই ট্রায়োডিন এসি একই রকম ডায়াকের মতোই, তবে টার্মিনাল থাকবে তিনটা, MT1 MT2 থাকবেই, সেই সাথে একটা টার্মিনাল দেওয়া থাকবে গেট, এবং ট্রায়াকটা দেখতে হচ্ছে এরকম। এরপর দেখি আমরা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার বা SCR। এটা হচ্ছে 4 লেয়ার বিশিষ্ট পিএন জাংশন রেকটিফায়ার ডিভাইস। এতে অ্যানোড, ক্যাথোড এবং গেট চিহ্নিত থাকে। এতে পজিটিভ বায়াস প্রদান করা হলেও যতক্ষণ পর্যন্ত গেটে ট্রিগার করা হবে না ততক্ষণ পর্যন্ত SCR কন্ডাকশনে যাবে না। অটোমেটিক সুইচিং সার্কিটে SCR বেশি ব্যবহার করা হয়ে থাকে। SCRটা দেখতে হচ্ছে এরকমের, সিম্বলটা এরকম, অ্যানোড, ক্যাথোড এবং থাকবে হচ্ছে গেট। এটা হচ্ছে আমাদের দেখতে হচ্ছে এরকম, SCRটা দেখতে এরকম। দেখো খেয়াল করো, অ্যানোড এবং ক্যাথোডে প্রপার বায়াসিং আমরা করব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা গেটে ট্রিগারিং করব না ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই SCRটা কন্ডাকশনে যাবে না। আমাদের তৃতীয় অধ্যায় শেষ, আমরা এখন চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। চতুর্থ অধ্যায় আমাদের আছে হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাইটা কি? ডিসি পাওয়ার সাপ্লাইটা হচ্ছে যে এমন একটা ইউনিট যেটাতে 220 ভোল্ট ইনপুটে থাকবে এবং আউটপুট থেকে আমরা ডিসি ভোল্টেজ, নির্দিষ্ট ভোল্টেজ, নির্দিষ্ট কারেন্ট আমরা পাবো এই ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে। এর ইনপুট ভোল্টেজ দেওয়া থাকবে আমাদের লাইন যে ভোল্টেজটা আছে 220 ভোল্ট এসি, এর ইনপুটটা হচ্ছে এরকম। তো এই ডিসি পাওয়ার সাপ্লাই দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। তো আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই সাধারণত রেগুলেটেড করা থাকে না, আউটপুট ভোল্টেজটা কম বেশি হতে পারে। ঠিক আছে, এটা এটা শুধুমাত্র রেকটিফায়ার এবং ফিল্টার সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে। আর যে পাওয়ার সাপ্লাইয়ের লোড কারেন্ট পরিবর্তনের সাথে সাথে টার্মিনাল ভোল্টেজের মান পরিবর্তন না হয়ে স্থির থাকবে তাকে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলা হবে, অর্থাৎ এর আউটপুট ভোল্টেজটা সবসময় ফিক্সড থাকবে। তো আসলে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা আমরা ব্যবহার করব না, আমরা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সব সময় ব্যবহার করব। তো রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম, দেখো এখানে 220 ভোল্ট এসি ইনপুট দেওয়া আছে। এখান থেকে ট্রান্সফরমার মাধ্যমে আমরা ভোল্টেজটাকে প্রথমে কমাই নিব স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে। তারপরে সেই ট্রান্সফরমার আউটপুটে পাবো আমরা সেই কম ভোল্টেজের বা আমাদের প্রয়োজনীয় ভোল্টেজের এসি ফর্ম পাবো। সেটাকে রেকটিফায়ার দিয়ে আমরা পালসেটিং ডিসি করব। ডিসি করার পরে সেটাকে স্মুথিং অর্থাৎ এটা ফিল্টার সার্কিট আমরা ব্যবহার করব। করার পরে আমরা রেগুলেটরে দেব, রেগুলেটর থেকে আমরা রেটেড রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সেটা আমরা পাবো।
ঠিক আছে। এরপর আসি আমরা দেখো রেকটিফিকেশন এবং রেকটিফায়ার। তো রেকটিফিকেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ট্রান্সফরমার থেকে প্রাপ্ত এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। রেকটিফায়ার হলো এমন একটি সার্কিট যা এর ইনপুটে আগত এসি ভোল্টেজকে খুব দ্রুত পালসেটিং ডিসি ভোল্টেজে রূপান্তর করে। পালসেটিং ডিসি হচ্ছে এসি মিশ্রিত ডিসি। রেকটিফায়ার শুধুমাত্র একমুখী কারেন্ট প্রবাহিত করে থাকে, উল্টো দিকে কারেন্ট প্রবাহের ক্ষেত্রে বাধা প্রদান করে থাকে। এরপরে আছে আমাদের রেকটিফায়ারের প্রকারভেদ। রেকটিফায়ারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখন আমরা প্রত্যেকটা রেকটিফায়ার দেখার চেষ্টা করি। দেখো, খুব স্বল্প সময়ে আমরা দেখব। এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। এর ইনপুটে হবে দেবো আমরা এসি সিগন্যাল এবং আউটপুটে পাবো হচ্ছে পালসেটিং ডিসি সিগন্যাল। এই দেখো, এখানে আমরা এসি সাপ্লাই দেবো এই ট্রান্সফরমারে। ট্রান্সফরমার আউটপুটে আমরা যে ভোল্টেজটা পাবো এবি প্রান্তে, সেটা একটা শুধুমাত্র আমরা রেকটিফায়ার এখানে ব্যবহার করেছি ডায়োড। সেই ডায়োডের সঙ্গে একটা লোড রেজিস্ট্যান্স এখানে লাগানো আছে এবং আউটপুট ভোল্টেজটা আমরা পাবো ভি আউট। দেখো এখানে কি পাওয়া যাবে, ইনপুটে এসি সিগন্যাল এরকম ভাবে দেওয়া আছে এবং আউটপুটে দেখো শুধুমাত্র পজিটিভ অংশটা আমরা পাবো, হাফ অংশটা, অর্ধেক অংশটা পাবো। এ বিধায় এটার নাম হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। এখানে দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে আগে দেখিয়েছি, এর আগের ক্লাসগুলোতে তোমরা দেখতে পারবে আর কি। এই এই বিষয়গুলোই আমি দেখিয়েছি। এরপরে দেখো ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা কিরকম ভাবে কাজ করে থাকে। দেখো, ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা হচ্ছে এরকম যে ট্রান্সফরমারের মাঝখানে যে একটা তার আমরা বের করব, সেটাকে আমরা লোড হিসেবে ব্যবহার করব। সেই তারের থেকে এই রেকটিফায়ার দুইটা D1 এবং D2, এই দুইটা থেকে আমরা কি করব, ডায়োড দুটোর আউটপুট দুটো থেকে আমরা পজিটিভ অংশ নেব আর এখান থেকে আমরা নেগেটিভ অংশ নেব। নিলে কি হবে দেখো, এখানে যখন আমরা এসি ইনপুট দিব 220 ভোল্ট, তাহলে এটা কমে যাবে। কমে যাওয়ার পরে ধরো যে এটা 12 ভোল্ট হলো। 12 ভোল্ট হওয়ার পরে আমরা রেজাল্টেন্ট যে আউটপুটটা পাবো, দেখো দুইটা ডায়োড থেকে এরকম দুইটা অংশ আমরা পাবো। এজন্য এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এবং যেহেতু এখানে ট্রান্সফরমারটার মাঝখান থেকে একটা কেবল বা তার বের করা হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে দেখবো আমরা ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারও হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার একটা। এটাতে আমরা 4টা ডায়োড ব্যবহার করে থাকি এবং এখানে কোনো ট্রান্সফরমার মাঝখান থেকে আমরা কোনো টার্মিনাল ব্যবহার আমরা করি না। ঠিক আছে, ব্যবহার করা হয় না। এর ইনপুট সিগন্যালটা হচ্ছে এরকম, আউটপুট সিগন্যালটা হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে ডায়োড D1 এবং D2 এই দুটো একসাথে কন্ডাকশনে যাবে, তাহলে আমরা আউটপুট পাবো। আবার ডায়োড D4 এবং D3টা যখন কন্ডাকশনে যাবে, তখন আমরা এই আউটপুটটা আমরা পাবো। এই হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। পরীক্ষায় কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেলে কি ঘটবে, নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটবে। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে হচ্ছে দুটো ডায়োড কন্ডাকশনে যাবে, আড়াআড়ি দুটো ডায়োড। আর নেগেটিভের ক্ষেত্রে বাকি যে দুটো ডায়োড থাকবে আড়াআড়ি, সেই আড়াআড়ির বাকি দুটো ডায়োড কন্ডাকশনে যাবে এবং আউটপুটে আমরা ফুল একটা ওয়েভ আমরা আউটপুটে পাবো। এরপর আসি আমরা, দেখো যে রিপেল ফ্যাক্টর বলতে কি বোঝা যাচ্ছে। রিপেল ফ্যাক্টর হচ্ছে আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট আর এভারেজ ভ্যালু অফ রেকটিফায়ার আউটপুট, এটাকেই বলা হচ্ছে আমাদের রিপেল ফ্যাক্টর। অর্থাৎ রেকটিফায়ারের প্রাপ্ত পালসেটিং ডিসি এর এসি কম্পোনেন্টের আরএমএস এর মান এবং ডিসি কম্পোনেন্টের যে আরএমএস মান আছে, এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে আমাদের রিপেল ফ্যাক্টর। তো এই রিপেল ফ্যাক্টরটা হাফ ওয়েভের ক্ষেত্রে 1.21 হয় এবং ফুল ওয়েভের ক্ষেত্রে 0.48 হয়। তো রিপেল ফ্যাক্টর যত কম হবে ততই ভালো হবে। এরপরে শিক্ষার্থীরা আছে আমাদের ফিল্টার সার্কিট। দেখো, ফিল্টার সার্কিটটা হচ্ছে যে আমরা রেকটিফায়ারের এতক্ষণ আলোচনায় আমরা বুঝলাম যে রেকটিফায়ারের আউটপুটে আমরা সবসময় পালসেটিং ডিসি পাই। তো এই পালসেটিং ডিসিটাকে আমরা ব্যবহার করতে পারি না, আমাদের সেন্সিটিভ যে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো আছে এগুলোতে আমরা ব্যবহার করতে পারি না। সেজন্য আমাদের স্মুথ ডিসি দরকার। তো সেই স্মুথ ডিসি তৈরি করার জন্য আমরা যে সার্কিটটা ব্যবহার করে থাকি, সেই সার্কিটটাকে বলা হচ্ছে ফিল্টার সার্কিট। অর্থাৎ পালসেটিং ডিসিকে, পালসেটিং যে আমরা যে ডিসিটা পাবো সেটাকে পিওর ডিসিতে রূপান্তর করার জন্য যে সার্কিটটা আমরা ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে ফিল্টার সার্কিট। তো বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিট আছে, শান্ট ক্যাপাসিটর ফিল্টার, সিরিজ ইন্ডাক্টর ফিল্টার, এলসি ফিল্টার, আরসি ফিল্টার এবং পাই ফিল্টার। তো এর যে কোনো একটা ফিল্টার আমরা ব্যবহার করতে পারি। দেখো, শান্ট ক্যাপাসিটর মানে হচ্ছে ক্যাপাসিটর দেওয়া হবে লোডের অ্যাক্রসে, একটা প্যারালালি একটা আমরা ক্যাপাসিটর কানেকশন দেবো, সেটাকে বলা হচ্ছে শান্ট ক্যাপাসিটর ফিল্টার। এরপর আছে সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। সিরিজে যদি আমরা লোডের অ্যাক্রসে, লোডের আগে যদি সিরিজে একটা ইন্ডাক্টর দিতে পারি, তাহলেও আমরা আউটপুটে পিওর ডিসি পাবো।
তারপরে যদি আমরা এল এবং সি অর্থাৎ একটা ইন্ডাক্টরও ব্যবহার করব, ক্যাপাসিটরও ব্যবহার করব, তাহলে আমরা আউটপুটে আরো পিওর ডিসি আমরা পাবো। এটা হচ্ছে আরসি ফিল্টার সার্কিট, দেখো এটা। আর হচ্ছে পাই ফিল্টার। তো পাই ফিল্টারটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফিল্টার। এটা হচ্ছে দেখো, এর দুইটা ক্যাপাসিটর ব্যবহার করি আমরা প্যারালালে, এবং ক্যাপাসিটর দুইটার মাঝখানে একটা ইন্ডাক্টর ব্যবহার করি। প্রথমে এটা যে কিভাবে কাজ করে সেটা তো তোমরা জানোই, এর আগে আমি বলেছি তোমাদেরকে, যে প্রথমে হচ্ছে ক্যাপাসিটর চার্জ হবে এই যে পালসেটিং ডিসির কারণে। তারপরে যেটা আবার এর মধ্যে যদি কোনো এসি অংশ থাকে সেটা আবার এই ইন্ডাক্টরে বাদ যাবে। ইন্ডাক্টরে বাদ যাওয়ার পরে আবার এই ক্যাপাসিটরে যখন যাবে, তখন কি হবে, ক্যাপাসিটরটা আবার একটা ফিল্টার করবে। তাহলে মোটামুটি তিনটা স্টেটে এটার ফিল্টারটা হয়। এজন্য এটাকে বেশি জনপ্রিয় ফিল্টার সার্কিট বলা হয়ে থাকে। তো ফিল্টার সার্কিট কানেকশন দিয়ে আমি হচ্ছে দেখো কিরকম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাইছি আগেও, এখনো দেখো ওই চিত্রটাই দেখাচ্ছি, যে এখানে একটা ক্যাপাসিটর শুধুমাত্র আমরা কানেকশন করেছি প্যারালালে। করার পরে দেখো এই আউটপুটটা কিরকম স্মুথ আসছে। এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ পালসেটিং ডিসি, এটা রেকটিফায়ারের আউটপুট। আর এটা হচ্ছে আমাদের ফিল্টার সার্কিটের আউটপুট। মোটামুটি দেখো ডিসি লেভেলটা কাছাকাছি চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। তো আমরা লাইভ ক্লাস 18-তে যে আলোচ্য বিষয়গুলো আমাদের থাকবে সেই বিষয়গুলো সম্পর্কে চ্যাপ্টার 5 এবং 6 আমরা এটা দেখব। চ্যাপ্টার 5 এবং 6 আমরা এটা দেখার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে চ্যাপ্টার 5 এবং 6 এর যে বিষয়গুলো থাকবে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সেই বিষয়গুলো থাকবে হচ্ছে 5 এবং 6 এ আছে আমাদের ট্রানজিস্টর এবং এটার কনফিগারেশন দেওয়া আছে, এটা আমরা দেখব। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে, যেহেতু তোমাদের এই বিষয়গুলো আগে থেকে জানা আছে। তো এই প্রেজেন্টেশনটি তোমরা আবারও দেখতে পারো। বারবার দেখার জন্য www.skills.gov.bd এখানে ভিজিট করতে পারো, অথবা দক্ষতা বাতায়নে তোমরা এটা ভিজিট করতে পারো। আহ, তো এই ক্লাসগুলো পুরোটাই আগে আগে দেওয়া আছে, এবং নতুন করে যেগুলো আমরা ক্লাসগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে রিভিউ ক্লাস। তো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা আমাকে মেইল করতে পারো, এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, দেখি কোনো প্রশ্ন আছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে, না আপাতত তেমন কোনো কোশ্চেন নাই, তো প্রশ্ন যদি থেকে থাকে তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি পরবর্তীতে এগুলো মেইলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।